ঝিনাইগাতীতে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত, আহত অর্ধ শতাধিক, প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করবে জামায়াত, প্রতিশ্রুতি আমিরের। কুমিল্লার দেবিদ্বারে এনসিপি নেতাদের নির্বাচনী সমাবেশ। গণসংযোগে মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির শীর্ষ নেতাদের। উত্তরবঙ্গের ৩ জেলায় আজ তারেক রহমানের জনসভা। সাক্ষাৎকার দিলেন টাইম ম্যাগাজিনে। চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশুর মৃত্যু, ৪ ঘণ্টা পর উদ্ধার করল ফায়ার সার্ভিস। মানে খেলতেছে 4টা থেকে সবাই খেলতেছে বাচ্চারা মিলে, তখন খেলতে গেলে গা থেকে ভরে যায়। মানে যখন নিয়ে আসছে মেডিকেলে তখন তো খুব মর্মান্তিক, আসলে তখনই তো ডেথ ছিল। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা যান। উপজেলা প্রশাসন আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক। শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল। মুহূর্তে রূপ নেয় ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দেয়া হয় আগুন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আমাদের উপর প্রথম চেয়ার দিয়ে হামলা করছে, এমনকি পরে ওরা হুকি স্টিক, তারপরে এই যে ধারালো অস্ত্র টস্ত্র এগুলো নিয়ে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মনোনীত মাহমুদুল্লাহ রুবেল এবং তার সন্ত্রাসীরা অতর্কিতভাবে প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। এই নির্মমতার আমরা অবসান চাই। আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের নিকট আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা। সংঘর্ষে হতাহতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় নির্বাচনী পরিবেশ চান। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এদিকে শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যার প্রতিবাদে ডাকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বুধবার রাত 11:30টার দিকে ভিসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ দেন বিক্ষোভ মিছিলে। মিছিলটি বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে শেষ হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে ডাকসু নেতারা অভিযোগ করেন, নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চলছে। এ সময় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। অবিলম্বে রেজাউল হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এদিকে বিক্ষোভ মিছিল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও। এ সময় শিক্ষার্থীরা জামায়াত নেতা রেজাউল হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আটক করার দাবি জানায়। তারা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানায়। নতুন বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিয়ে জোরে সোরে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামের প্রার্থীরাও। বুধবার মিরপুরে মহিলা সমাবেশে দলটির আমির বলেন, ভোটে জিতলে তার দল কর্মক্ষেত্রে নারীর সমতা নিশ্চিত করবে। এদিকে 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনজোয়ার দেখে ভয় পেয়ে একটি দল পেশি শক্তি ব্যবহার করছে। 70 বছরের প্রবীণ ভোটার দেশের এ যাবৎ সবগুলো নির্বাচনের সাক্ষী। রাজনৈতিক পালাবদলে দল আর নেতাদের ইশতেহার দেখেছেন অনেক, কিন্তু ভোটের পর সেই সবের বাস্তবায়ন দেখেননি। একই অভিজ্ঞতা খেটে খাওয়া আরো অনেকের। দেখছি তো, যেটা দেখা যায় এটাই তো দেখলাম। করে তো যাবে, কেউ তো করে না, ইহরে না। তারা উপরে উঠতে পারলেই মনে করেন তারা লাগুর কাছে পাওয়াই যায় না। গরিবের ফ্যাসিলিটি কেউই দেয়, কিন্তু ইলেকশনের আগে মানুষের মুখে বহুত কিছু বলে, তোমার এটা করে দিমু, তোমার ওইটা করে দিমু, এই এলাকা উন্নত করে দিমু। আবারও ভোটের ডামাডোল। পাড়া মহল্লার অলিগলিতে দিন রাত চলছে নির্বাচনী প্রচারণা। ঢাকা 15 আসনের কাফরুল এলাকায় জামায়াতে ইসলামীর জনসংযোগ। দলটির আমির নিজেই এই আসনের প্রার্থী। ভোটারদের বলছেন, জয়ী হলে ড্রেনেজ সমস্যা ও অন্যান্য অসঙ্গতি নিয়ে কাজ করবেন।
এখানে কোনো ভালো মেডিকেল ফ্যাসিলিটি নাই। আমরা এইগুলা ঘুরে ঘুরে দেখছি, আর আমরা ভবিষ্যতের জন্য রূপকল্প তৈরি করছি। আল্লাহ সুযোগ দিলে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, তাও আমরা জানপ্রাণ দিয়ে রাষ্ট্রের ট্রেজারি থেকে আমানতদারির সাথে এটা করব। বিকেলে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, কর্মক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে কাজ করবে, আর তা নিশ্চিত করবে জামায়াত। ক্ষমতায় গেলে নারীর শতভাগ নিরাপত্তার দায়িত্ব জামায়াত নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম গুদারাঘাট 6তলা মসজিদের এলাকায় গণসংযোগ করেন। বলেন, জোট বিজয়ী হলে প্রথম দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। 11 দলের পক্ষে জনজোয়ার দেখে ভয় পেয়ে পেশি শক্তি ব্যবহার করছে প্রতিপক্ষ। 11 দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কমলাপুর রেল স্টেশন এলাকায় ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী গণসংযোগে গিয়ে প্রতিশ্রুতি দেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বন্ধ করবেন তিনি। অবকাঠামো থেকে শুরু করে সবকিছু উন্নয়নের জন্য আমাদের এই যে ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে, ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে। এর আগে ঢাকা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধানের অঙ্গীকার করেন তিনি। বাড়াবাড়ি হচ্ছে, কিছুটা আমাদের মহিলা কর্মীদেরকে থ্রেট করা হচ্ছে, নির্বাচনের মাঠে আমাদের লোকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে এই মার্কায় ভোট দিলে পরবর্তী সময় ঘরে ফিরতে পারবে না, একই বয়ান করা হচ্ছে। ঢাকা 12 আসনের তেজতুরি বাজার রোডে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সাধারণ ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ করেন তিনিও। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, এই এলাকা থেকে আমি মাদক মুক্ত করব, এই এলাকা থেকে আমি সন্ত্রাস মুক্ত করব, এই এলাকা থেকে আমি চাঁদাবাজ মুক্ত করব। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বিএনপি ও জোট প্রার্থীরা জোরে সোরে চালাচ্ছেন প্রচারণা। বুধবার ঢাকার সব আসনেই গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন সবাই। নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। আবার বিভিন্ন আসনে রয়েছে প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগও। রাজধানীর মতিঝিলে নির্বাচনী মিছিল করে বিএনপি সমর্থকরা। মিছিলে অংশ নেয় শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও শাহবাগ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এর আগে ব্রাদার্স ক্লাব মাঠে নির্বাচনী পথসভা করেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, নির্বাচন বানচাল করতে চক্রান্ত করছে একটি পক্ষ। তিনি আশ্বাস দেন, নির্বাচনের আগে ও পরে বিএনপি দেশকে শান্ত রাখবে। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। ঢাকা 16 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক। বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসন ও ধর্মীয় সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে এবং এই এলাকাতে হিন্দু অধ্যুষিত একটি এলাকা রয়েছে, যাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে একটি পরিবারের মতো বসবাস করতে পারি, একটি সম্প্রীতির সমাজ আমি গড়তে চাই। রাজধানীর ওয়ারি 39 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান ইশরাক হোসেন। জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারির পরে তখন তো আমি আর প্রার্থী থাকবো না, যাই হোক, কিন্তু আমি আপনাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, সেটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য আমি জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
সকালে তেজগাঁও শিল্পাঞ্চলে প্রচারণা চালান ঢাকা 12 আসনে বিএনপি জোট প্রার্থী সাইফুল হক। বলেন, কালো টাকা ছড়িয়ে ব্যানার ছিঁড়ে নির্বাচনে প্রভাব বিস্তারের অপচেষ্টা চলছে। নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে ভোটারদের। নানা জায়গায় হুমকি দিচ্ছেন, এক ধরনের সন্ত্রাস তৈরি করবার একটা তৎপরতা আছে, আর কালো টাকার ছড়ানোর একটা লক্ষণ ইতিমধ্যে আমার কানে এসছে। পাইকপাড়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, মানুষ সহিংসতা চায় না, সবাই নিরাপদে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুষ্ঠু একটা নির্বাচন নিরাপদ যেন হয় সবার জন্য, এবং যেই জায়গাগুলোতে নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে সেগুলোতে ইমিডিয়েট অ্যাকশন যেন দেখা যায়, ভিজিবল। গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে। ঢাকার 4 নম্বর আসনে অলিগলি ঘুরে নির্বাচনী প্রচারণা চালান তানভীর আহমেদ রবিন। এলাকার সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তার। ঢাকা 11 আসনে দিনরাত গণসংযোগ করেন এম এ কাইয়ুম। এ সময় নাগরিক সংকট দূর করে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এই অঞ্চলের মানুষ বিএনপিকে যতবার সুযোগ পেয়েছে ভোট দিয়েছে, এবং বিএনপির মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন গ্যাসের সাপ্লাই নেই, মানুষ খুবই কষ্ট করছে। আমি কমিটমেন্ট করছি যে গ্যাস সহ অন্যান্য সমস্যাগুলি সমাধান করব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। বৃহস্পতিবার সকালের বিমানে ঢাকা থেকে রাজশাহী নেমে তিনি যোগ দেবেন হাজী মোহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে, যা স্থানীয়ভাবে পরিচিত মাদ্রাসা মাঠ হিসেবে। দীর্ঘদিন পর প্রিয় নেতার রাজশাহী সফরে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা তারেক রহমানের এই সমাবেশ ঘিরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর এই 3 জেলার বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের অংশগ্রহণ ঘটবে প্রত্যাশা নেতাদের। সমাবেশ থেকে এই অঞ্চলের ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের মানুষ দেখেছে কাদের দ্বারা দেশের উন্নয়ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা এবং সকল উন্নয়ন সুনিশ্চিত করতে পারবে। জনপ্রিয় মার্কিন সংবাদ ভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকার দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে বাংলাদেশের প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে সাময়িকীটি। প্রকাশিত সাক্ষাৎকারটিতে তারেক রহমান জানান, দেশের মানুষের আস্থাই তার রাজনীতিতে প্রত্যাবর্তনের প্রধান কারণ। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বলেন, দীর্ঘ সময় পর দেশে ফিরলেও পূর্ণ উদ্যম চালিয়ে যেতে চান নির্বাচনী প্রচারণা। দেশ নিয়ে তার পরিকল্পনার মাত্র 30% বাস্তবায়ন করতে পারলেও জনগণের সমর্থন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা, আওয়ামী লীগের শাসনামল ও দলটিকে নিষিদ্ধ এবং আরও নানা প্রসঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশের ফেরার পর এটি বিএনপি চেয়ারম্যানের প্রথম সাক্ষাৎকার, যা বুধবার প্রকাশ করে টাইম ম্যাগাজিন। ডিজিটালাইজেশনের বেশিরভাগই হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে। এই সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল দেশে নয়, পুরো বিশ্বে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলনে শুরু হয়েছে 4 দিনের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026। উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে ডক্টর ইউনূস বলেন, প্রযুক্তি খাতে সনাতন চিন্তা ভাবনা নিয়ে আসার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, বেশিরভাগ ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেগুলো মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে যেতে হবে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, এটা কথা, বাস্তবে দেখি না। এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমি ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। প্রধান উপদেষ্টার আশা, কেবল দেশে নয়, তরুণ প্রজন্ম পুরো বিশ্বেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের শক্তিকে পুরোপুরি কাজে না লাগাতে পারার হতাশাও ছিল ডক্টর ইউনূসের কণ্ঠে। ডক্টর ইউনূস 24-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, দেশে ইন্টারনেট বন্ধ করার পর তরুণরা বিক্ষুব্ধ হয়েছিল। শেষ পর্যন্ত একটা মহাশক্তিশালী সরকারকে পালাতে হয়েছে। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো।
বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিয়েও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুঃখ করে বলেন, বাংলাদেশ পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন। আমি বলছি সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারেনি সে আর। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বিশেষভাবে প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের। মানুষের জন্ম হয়েছে সৃজনশীল জীব হিসেবে, তাই তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠ করা হয়েছে ভারতের পার্লামেন্টে। বুধবার দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের প্রয়াত সরকার প্রধানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লোকসভার অধিবেশনে স্পিকার ওম বিড়লা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠ করেন। এ সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও 6 জনের মৃত্যুতেও জানানো হয় শোক। এদিকে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর ভাষণের পর দেশটির উচ্চকক্ষেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পাঠ করা হয়। শোকবার্তা পাঠ করেন রাজ্যসভার চেয়ারম্যান। চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু মিসবার মৃত্যু হয়েছে। বুধবার রাত 8:45 দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে 30 ফুট গভীর একটি নলকূপের গর্তে পড়ে যায় 3 বছরের শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। কূপের গভীরতা যাচাই এবং শিশুটির অবস্থান শনাক্ত করে মাটি কেটে উদ্ধার করা হয় শিশুটিকে। প্রায় 3 বছর এরকম পরে হচ্ছে, বর্তমানে এখনো 21 ফুট মতো আছে। ট্যাঙ্ক পরে গাছের মধ্যে ডিপোর গাছের মধ্যে ওইটা সরকারের গাছের মধ্যে ট্যাঙ্ক ঢুকিয়া গাছে পড়ে গেছে। আমাদের চেষ্টা এবং স্থানীয় প্রশাসন, আর্মি সহ সবাই আন্তরিক প্রচেষ্টা, কারণ স্বল্প সময়ে আমরা উদ্ধার করতে পারলো, কিন্তু ছেলেটাকে মেডিকেলে এনে আমরা যখন ডাক্তার বললো যে ছেলেটা বেঁচে নেই। স্ত্রী ও সন্তানের মৃত্যুর 4 দিন পর যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামিনপ্রাপ্ত বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার কারাগারে জামিনের নথিপত্র পৌঁছানোর পর দুপুর 2:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাদ্দামের 6 মাসের জামিন মঞ্জুর করেন। সাদ্দাম ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি ছিলেন। পরিবার ও কারাসূত্র জানায় 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটি মামলায় গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার সাদ্দামের স্ত্রী স্বর্ণালী ও 9 মাসের শিশু নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্যারোল না দিয়ে জেল গেটে মরদেহ দেখানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হওয়ায় 6 মাসের জামিন মেলে। নির্বাচনের প্রচার চালানোর সময় ভোলা ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীরা হাতাহাতিতে জড়ালো। স্থানীয়রা জানায় বুধবার সকালে ভোলা 4 আসনে চরফ্যাশন উপজেলার পৌর 6 নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল ও তার 2 ভাই সহ কয়েকজন কর্মীকে নিয়ে হাত পাখার প্রচার চালাচ্ছিলেন। সে সময় জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিনের সাথে তাদের বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে দুপক্ষ জড়ায় হাতাহাতিতে। আহত হয় 5 জন। এই ঘটনার জন্য পরস্পরকে দুষছে দুপক্ষ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইসিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মাদারীপুরে নোংরা পরিবেশ, লাইসেন্স না থাকা, কর্মরত স্টাফদের কোনো বৈধ সনদ না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রাইভেট ক্লিনিককে সাময়িক বন্ধ ও 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে রাজৌর উপজেলার টেকেরহাট বন্দরে উপজেলা সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে আরিয়ান হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ল্যাবে অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়মের অপরাধে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাময়িক বন্ধ করে দেওয়া হয় ক্লিনিকটি। রূপগঞ্জের জিন্দা পার্ক এলাকায় অনুষ্ঠিত হয়েছে লিটল এঞ্জেলস সেমিনারি ট্রু প্যাথ জার্নি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অপস এডুকেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয় বুধবার সকাল 9:30টায়। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চা বাড়াতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।